আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খালাম্মা, ভাই আর সোহাপার বিয়ের কথা বলে কইবেন। শাহানাজ বেগম চোখ বড় বড় করে সালমার দিকে তাকালো, চোখ রাঙিয়ে বলে, তোকে বলছি না এসব কথা আমি না বলা পর্যন্ত তুলবি না। কেন মা, ভুল কি বললো? কতদিন আর চেপে থাকবেন কথাটা? এবার তো বলা উচিত। শাহানাজ বেগম আর সালমা চোর ধরা পড়ার মতো পেছনে ঘুরে তাকালো। উক্ত কথাটি নীলারই বলার কথা। নীলা এগিয়ে এসে দুজনের দিকে তাকিয়ে বলে, আমি তো কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আপনাদের, এখন বুঝতে পারলাম আসল কাহিনী। শাহানাজ বেগম কোনা চোখে সালমার দিকে তাকালো। নীলা অভিমানী কণ্ঠে বলল, মা, আমাকেও কি বলা যায়নি? আমি এতটা পর হয়ে গেলাম। আমি তো সোহাকে নিজের বোনের চোখে দেখি, আমাকে বললে কি ক্ষতি হতো? শাহানাজ বেগম মুখ ছোট করে বলল, আসলে আমি চেয়েছিলাম সোহার পরীক্ষার পরে সবাইকে জানাবো, তারপর সব ঠিক করব। নীলা হেসে বলল, আরে মন খারাপ করছেন কেন? আমি তো এমনিই বললাম। যাই হোক, যা হচ্ছে ভালোই হচ্ছে। সোহা আসলে আরো ভালো হবে। শাহানাজ বেগম মুচকি হাসল। শান গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ হবে বাড়ির ভেতরে যেতে বলছিল। শান কিছুক্ষণ বসে এসে পড়েছে। শানের অপেক্ষার অবসান ঘটিয়ে সোহা আসলো। সিমি নিয়ে আসছে তাকে। শান এগিয়ে গিয়ে সিমির হাত থেকে সোহার ফাইল নিল। সোহা সিমিকে গাড়িতে বসিয়ে দেয়। সিমি শানের সাথে কথা বলতে থাকে। সোহা শানকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। কালো জিন্স, হোয়াইট ব্ল্যাক কালার মিক্সড শু, সাদা শার্ট, অগোছালো চুল, শার্টের সামনের বোতাম দুটো খোলা আর সানগ্লাস ঝোলানো। বরাবরের মতোই অসাধারণ লাগছে, তবে আজকে পুলিশ পুলিশ ভাবটা নেই। সোহা মিটমিট করে হাসল। শান্তার কথা শেষ করে এসে গাড়িতে বসলো। গাড়ি স্টার্ট দিতে দিতে সোহার মিটমিটিয়ে হাসি শানের চোখে পড়ল। কিছু দূর যেতেই জিজ্ঞেস করলো, কি হয়েছে ম্যাম, হাসছেন কেন এত? সোহা এবার জোরেই খিলখিল করে হেসে দিল। শান ভ্রু কুঁচকে নিল। আজ এত হাসছে কেন মেয়েটা? উক্ত কথাটির ভাবনার মাঝেই সোহা বলে উঠল, আজকে আপনাকে দেখতে পুলিশ পুলিশ লাগছে না, তাই মজা লাগছে আমার। শান নিঃশব্দে হেসে বলে, কেন, আজকে আমাকে কেমন লাগছে? প্রশ্ন শুনে সোহার হাসি ধীরে ধীরে কমে আসলো। উপরের ওষ্ঠধারা নিজের ঠোঁট চেপে ধরে বলল, বলবো কেন? শান বাঁকা হেসে বলে, তার মানে তো খুব সুন্দর লাগছে আমাকে। সোহা চোখ ছোট ছোট করে বলল, এটা কে বললো আপনাকে? শান ঠোঁটের কোণে হাসি নিয়ে বলে, যার বলার তার চাহনি বলে দিয়েছে সব, আলাদা করে বলার কি আছে? সোহা অবুঝ গলায় বলল, কার বলার কথা? শান ড্রাইভ করতে করতে বলল, সেটা আপনাকে জানতে হবে না মিস, তবে আমাকে এটা বলো, এক্সাম দিতে যাচ্ছ অথচ চোখে মুখে টেনশনের ছাপও নেই কেন বলো তো? সোহা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হেসে বলল, আমি কখনো এক্সাম দিতে যাওয়ার সময় টেনশন করি না। টেনশন করলে সব ভুলে যাই, তাই চিল মুডে থাকতে হয় এক্সাম টাইমে। পড়ে তো এসছি, টেনশন করলে তো কাজ হবে না, উল্টো প্রবলেম হবে। টেনশনে ঠিক কাজও উল্টো পাল্টা হয়ে যায়। শান অবাক হয়ে বলল, বাহ, এই ব্যাপারে দেখছি ভালোই বোঝো সব কিছু। সোহা রেগে বলল, আপনি কি বলতে চান আমি অন্য কিছু বুঝি না? শান ভ্রু উঁচিয়ে বলল, সেটা কখন বললাম আমি? বলতে চাইছি আমার ধারণা ছিল এক্সাম টাইমে মিস বাদর টেনশনে হার্ট অ্যাটাক করে বসে থাকবে, কিন্তু আমার ধারণার পুরোই উল্টে রেজাল্ট বের হলো। সোহা ভেঙচি কাটল। শান গান চালিয়ে দিল। পুরো রাস্তায় আর দুজনের মাঝে কথা হলো না। উক্ত জায়গায় পৌঁছলে শান নিজেই সোহাকে সাবধানে তার সিট খুঁজে বের করে বসিয়ে দিয়ে আসলো। ইতিকেও খুঁজে পেয়ে গেল। শান সোহার দায়িত্ব ইতির কাঁধে দিয়ে দুজনকে শুভকামনা জানিয়ে বেরিয়ে আসে। ক্যাম্পাস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে কিছুটা পিছিয়ে গেল। সামনেই কফি শপ রয়েছে যেটাকে পেরিয়ে এসেছিল, তার সামনেই গাড়ি থামালো।
ভেতরে ঢুকে কফি অর্ডার করে বসে থাকে। দীর্ঘ কয়েক ঘন্টা কেটে যায়। সোহাদের পরীক্ষাও হয়তো শেষ হয়ে গিয়েছে ভেবে শান বেরিয়ে গেল। এদিকে সোহা আর ইতি পরীক্ষা দিয়ে বেরিয়ে আসে। দুজনেই বেরিয়ে এসে পড়েছে, কিন্তু সেখানেই ঘটল বিপত্তিকর ঘটনা। দুজনের হাঁটার মাঝেই একটা মেয়ে দৌড়ে পাশ কাটিয়ে গেল, আর যাওয়ার পথেই সোহার ধাক্কা লাগলো মেয়েটার সঙ্গে। সোহা টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়, আর সাথে সাথে ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। ইতি সোহাকে ওঠাতে ব্যস্ত হয়ে পড়ে। আশপাশ থেকে দু একটা ছেলে মেয়েও এগিয়ে আসে সোহাকে দেখে। শান দূর থেকেই তা দেখে দৌড়ে সোহার কাছে আসলো। শান সোহার সামনে হাঁটু গেড়ে বসে অস্থির হয়ে বলল, কি হয়েছে সোহা? বেশি ব্যথা পেয়েছো? সোহা চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। শানের প্রশ্নে মাথা নেড়ে হ্যাঁ বলল। শান কিছু না ভেবেই কোলে তোলে সোহাকে। সোহা শানের শার্টের কলার চেপে ধরে শক্ত করে আর ব্যথায় ফুপিয়ে কাঁদতে থাকে। শান সোহাকে গাড়িতে বসিয়ে দেয়। শান সোহার গালে হাত রেখে অস্থির গলায় বলে, সোহা, বেশি ব্যথা করছে? সোহা কাঁদতে কাঁদতে দাঁতে দাঁত চেপে বলল। আমার অনেক ব্যথা করছে। ইতি আতকে বলে ওঠে, ভাইয়া, সোহার ব্যান্ডেজ রক্তে লাল হয়ে গিয়েছে। শান ঢোক গিলে ঠোঁট কামড়ে ড্রাইভিং সিটে উঠে বসে। গাড়ি ঘুরিয়ে ঈশানের হসপিটালের দিকে ঘোরালো। স্পিডে গাড়ি চালিয়ে কিছুক্ষণের মাঝে সেখানে পৌঁছলো। শান সোজা এমার্জেন্সি কেবিনে নিয়ে গেল। নার্সটা দেখেই ছুটে বেরিয়ে গেল। সোহা কাতরাতে থাকে ব্যথায়। শানের মনে হচ্ছে এখনই কলিজাটা হাতে চলে আসবে। কিছুক্ষণের মধ্যে ঈশান দৌড়ে আসলো। সোহার অবস্থা দেখে অবাক হয়ে বলে, এসব কিভাবে হলো? শান অস্থির গলায় বলে, ভাইয়া, সেসব পরে জানবে, আগে সোহাকে দেখো। ঈশান কথা না বাড়িয়ে সোহার ট্রিটমেন্ট করতে থাকে। স্পিডে গাড়ি চালিয়ে আসলেও কম সময় লাগেনি এখানে আসতে। ঈশান তার কাজ শেষ করে গম্ভীর গলায় বলল, এবার বলো এসব কিভাবে হয়েছে? তোমরা দুটো মানুষ থাকতেও এমন কি করে হয়? ঈশানের ধমক শুনে দুজন মাথা নিচু করে নিয়েছে। ইতি মাথা নিচু করে সব বলল। সব শুনে ঈশান শান্ত হলো। শান চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, বেশি কিছু হয়নি তো? ঈশান সোহার দিকে একবার তাকিয়ে বলে, ব্লিডিং হয়েছে, তাহলে কিভাবে ভাবছো বেশি কিছু হয়নি? যাই হয়েছে এখন ঠিক আছে, ব্যথা করবে এখন, তাই ঘুমের ইনজেকশন দিয়েছি, এখন আর ঘুম থেকে উঠবে না। শান ইতিকে উদ্দেশ্য করে বলে। ইতি, চলো তো আমার সাথে। ঈশান ভ্রু কুচকে বলে। কোথায় যাবে এখন? শান দাঁতে দাঁত চেপে বলে, যার জন্য সোহা আবার ব্যথা পেয়েছে তার সাথে একটু বোঝাপড়া করে আসবো। ঈশান শানকে আটকাতে চাইলেও শান কিছু না শুনেই বেরিয়ে গেল। এদিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান নিঃশ্বাস ফেলে বলে, তুমি যাও, না হলে শান পুরো ক্যাম্পাস মাথায় উঠিয়ে তারপর তাকে খুঁজে বের করে মারবে। ইতি ঢোক গিলে ছুটে গেল। ঈশান নার্সকে সোহার খেয়াল রাখতে বলে অন্য পেশেন্ট দেখতে চলে গেল। শান আবারও গাড়ি নিয়ে আগের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগেই ইতি ছুটে এসে বসে পড়ল। শান কোনো দিকে না তাকিয়ে গাড়ি চালাতে থাকে। উক্ত জায়গায় এসে পৌঁছতেই হনহন করে গাড়ি থেকে বেরিয়ে গেল। ইতিকে বলল, কোন মেয়েটা ধাক্কা দিয়েছে খুঁজে বের করে দেখাও আমাকে। ইতি মাথা নেড়ে সাই দিল। দুজন এদিক ওদিক খুঁজতে থাকে তাকে। কিছুক্ষণ পর ইতি সেই মেয়েটাকে দেখতে পেল। পাশে আর একটা মেয়ে বসে রয়েছে। দুজন আইসক্রিম খাচ্ছে আর হাসাহাসি করে কথা বলছে। সম্ভবত দুই বোন তারা। ইতি শানকে সেই মেয়েটাকে দেখালো। শান রাগে লাল হয়ে যাওয়া চেহারায় সেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। দুজনেই দাঁড়িয়ে গেল শানকে দেখে। শান শক্ত গলায় বলল, কে ফেলেছে? ইতি ছোট মেয়েটার দিকে ইশারা করলো। শান দাঁতে দাঁত চেপে তার দিকে তাকালো। শানকে এভাবে দেখে দুজনেরই কলিজা শুকিয়ে যাচ্ছে। শান রেগে চেঁচিয়ে বলল, মাথায় কি কমন সেন্স আছে তোমার? কোথায় কিভাবে চলতে হয় জানো না? না জানলে নিজের বাড়িতে বসে থাকতে পারো না? বাইরে বের হও কেন? ক্যাম্পাসে কি দৌড়াদৌড়ি করার জায়গা? কিছুক্ষণ আগে একটা মেয়েকে ফেলে দিয়েছো, আর এখন বসে বসে আইসক্রিম খাচ্ছ। জানো তোমার জন্য এখন হসপিটালে শুয়ে আছে। কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করেছে বড় সড়ো, আর তোমার জন্য আজ আবারও ব্যথা পেয়েছে। এটা কি পার্ক মনে হয় তোমার?
শান আরো কিছু কড়া কড়া কথা শুনিয়ে দিল মেয়েটাকে। পাশের মেয়েটা ইতির থেকে সোহার অবস্থা জেনে শান্তের কাছে বারবার ক্ষমা চাইল। শান ও বাচ্চা মেয়ে দেখে আর কিচ্ছু বলল না, যা বলার বলে ফেলেছে। ইতি মেয়েটার দিকে তাকিয়ে দেখে টলমল চোখে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে একটা বালতির প্রয়োজন, কান্নার বন্যা শুরু হবে বলে কথা। শান তার কাজ শেষ করে হনহনিয়ে চলে এলো সেখান থেকে। ইতি এসে বলল, মেয়েটা ছোট ছিল ভাইয়া, এত বকার দরকার ছিল না। শান গম্ভীর গলায় বলল, যা বলার বলা শেষ, এরপর থেকে যেন খেয়াল রাখে, সেটার জন্যই এত কথা বলেছি। ইতি মাথা নেড়ে বলে, ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। আপনি সোহাকে বাড়িতে পৌঁছে দেবেন কষ্ট করে। শান জিজ্ঞেস করল, তুমি সোহার বাড়িতে যাবে না আজ? ইতি না করে বলল, না, একটু কাজ আছে, তাই যেতে পারবো না, পরে যাব। শান ইতিকে ড্রপ করে দিয়ে আসার কথা বললে ইতি আলতো হেসে বলে, না ভাইয়া, আপনি সোহার কাছে চলে যান, আমি যেতে পারবো। শান ইতির জন্য গাড়ি ডেকে দিল। গাড়ি ছাড়ার আগে শান জিজ্ঞেস করে বসল। ইমনের সাথে কথা হয়? ইতি লজ্জায় পড়ে গেল, কি বলবে বুঝলো না, মিথ্যাও বলা ঠিক না, তাই মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। শান আলতো হেসে বিদায় দিল ইতিকে। গাড়ি ঘুরিয়ে হসপিটালে চলল আবার। বারবার ছোটাছুটি করায় ক্লান্ত হয়ে গিয়েছে শরীরটা। বাড়িতে গিয়ে রেস্ট করতে হবে। বাড়ি থেকে এখনো কোনো ফোন আসেনি, তাই নিচু থেকে কিছু জানালো না। বাড়িতে গিয়েই না হয় জানাবে সবাইকে, না হলে সবাই চিন্তা করতে বসে যাবে। সোহার কেবিনে ঢুকে পানি খেয়ে সোফায় গা এলিয়ে বসল। এখনো মেয়েটার ঘুম ভাঙেনি। শান চোখ বন্ধ করে কপালে হাত রেখে বসে থাকে। ঈশান নিঃশব্দে এসে শানের পাশে বসল। কারো উপস্থিতি অনুভব করে শান চোখ খুলে তাকালো। ঈশান বলল, কিছু খেয়েছিস বলে তো মনে হচ্ছে না, ক্যান্টিনে চল, লাঞ্চ করে নেই দুজন। শান আলতো হেসে বলল, বিকেল হতে চললো, লাঞ্চ করনি এখনো? ঈশান শরীর মুচড়ে বলে, কি আর করার, এত পরিমাণ রোগী দেখা লাগে যে। শান সোহার দিকে তাকালো। ঈশান বুঝতে পেরে বলে, এখন ঘুম ভাঙবে না, চলো। ক্যান্টিনে এসে দুই ভাই দুই চেয়ার টেনে বসলো। ঈশান তার পরনের অ্যাপ্রন খুলে রাখলো পাশের খালি চেয়ারটাতে। ঈশান খাবার অর্ডার দিয়ে গলা ঝেড়ে বলল, মেরেছিস নাকি তাকে? শান অন্যদিকে চোখ ফিরিয়ে গম্ভীর গলায় বলল, বাচ্চা মেয়ে ছিল, মারবো কেন? শুধু বকাই দিয়েছি। এমনভাবে বলছো যেন আমি একজন গুন্ডা যে কথায় কথায় মারে। ঈশান আলতো হাসল। কিছুক্ষণ চুপ থেকে শান ব্যথিত গলায় বলে উঠল, আচ্ছা ভাইয়া, তুমিও কি মনে করো আমি পুলিশ হওয়ার পথ বেছে নিয়ে ভুল করেছি? ঈশান অবাক হয়ে গেল। শানের কথাটা শুনে অবাক না হওয়ার মতো কিছুই না। ঈশানের এখনো মনে আছে মুসফিক চৌধুরী যখন শানের পুলিশে জয়েন হওয়া নিয়ে প্রথম তার শেষবারের মতো রাগারাগি করেছিল, তখনই শুধুমাত্র শানের মুখে এই কথাটা ছিল। আজ আবারও এতদিন পর বলায় অনেকটা অবাক হয়েছে ঈশান। শান শান্ত গলায় বলল, উত্তর দিচ্ছ না যে? ঈশান অবাক হয়ে বলে, তুই হঠাৎ এসব বলছিস কেন? অকারণে এসব কথা একজন সদা দায়িত্ববান পুলিশ অফিসারের মুখে বেমানান লাগে শান। শান মাথা নিচু করে আবার অন্যদিকে তাকালো। নিচু স্বরে বলল, অকারণে কোথায়? কারণ কি নেই? আজও বাবাকে কখনো দেখিনি আমি। পুলিশ বলে গর্ববোধ করেছে। গর্ববোধ তো দূরে থাক, পুলিশে জয়েন হওয়ার পর আজও বাবা আমার সাথে এসব নিয়ে কথা বলেনি খুশি হয়ে। তোমাদের মতো আমি বাবার ভালো ছেলে হতে পারলাম না। ঈশান বড় একটা নিঃশ্বাস ফেলল, হেসে বলল, বাবার কথা বলছিস? বাবা মাঝে মাঝে বলে আমার 3 ছেলের মতো ছেলে যেন সবার ঘরে ঘরে জন্মে। 3 ছেলের মধ্যে কিন্তু তুইও রয়েছিস। তুই যখন অফিসার পোস্টে প্রমোশন পেয়েছিলি বাবা কিন্তু কম খুশি হয়নি। বাবা পুরো অফিসে মিষ্টি খাইয়েছিল, তবে বাড়ির কেউ জানতো না। আমিও জানতে পেরেছি ম্যানেজার আঙ্কেলের কাছ থেকে। তিনি মুখ ফসকে বলে ফেলেছিল, বাবার বলার বারণ ছিল তাই কাউকে বলেনি। টিভিতে যখন তোর কথা বলা হয় তখন বাবাই বেশি খুশি হয়। বাবার একটাই দোষ, বাবা কখনো এসব প্রকাশ করেনি। পুলিশ পেশাটা বাবার অপছন্দ ছিল, কিন্তু এখন আর নেই। বাবা কাউকে বুঝতে দেয় না। আমরা সবাই তোকে নিয়ে গর্ববোধ করি। তুই একজন সৎ পুলিশ অফিসার,
সমাজের দায়িত্ব তো তোর কাঁধেই। শানের মুখে প্রশান্তির হাসি। ঈশান তা দেখে মুচকি হাসল। খাবার এসে পড়তেই দুজন অন্য কথা বলতে বলতে খেয়ে নিল। ঈশান সোহার জন্য খাবারও পার্সেল করে নিল, যেগুলো তার জানা মতে সোহার পছন্দের। দুজন সোহার কেবিনে এসে পড়ে। এসেই দেখে সোহা বেডে হেলান দিয়ে বসে বসে ড্যাব ড্যাব করে তাকিয়ে মোবাইল দেখছে। ঈশান আর শান বোকার মতো একে অপরের দিকে তাকালো। সোহা মোবাইল দেখতে দেখতে দরজার দিকে চোখ পড়তেই দুজনকে দেখে ঈশানকে উদ্দেশ্য করে একটা মন ভোলানো হাসি দিয়ে বলল, কেমন আছো ভাইয়া? ঈশান হেসে এগিয়ে এসে বলল, আমি তো ভালোই আছি, কিন্তু তুমি এখন কেমন আছো? সোহা মিটমিট করে হেসে বলে, আমিও ভালো। তোমরা আমাকে রেখেই খেয়ে এসছো? শান সোহার খাবারটা টেবিলের উপর রেখে বলল, তোমাকে কে বলেছে আমরা খেতে গিয়েছি? সোহা ফোন রেখে বলল, কে আবার? নার্স বলেছে। আচ্ছা, আমার খিদে পেয়েছে, আমিও কিছু খাবো। শান সোহার জন্য আনা পার্সেল ব্যাগটা সোহার পাশে রেখে বলল, নাও, তোমার জন্য আনা হয়েছে। তুমি যে খাদক সেটা ভালো করে জানি, তাই খাবার নিয়ে এসেছি। সোহা ভেঙচি কেটে নিজের হাত এগিয়ে দেখিয়ে দেখিয়ে বলে, এত চিকন একটা মানুষকে আপনার কোন দিক থেকে খাদক মনে হলো? হ্যাঁ, নিজেই তো আস্ত খাদক। শান খাবার বের করতে করতে বলে, আমি খাবো না তো আর কে খাবে? সারাদিন ক্রিমিনালদের পেছনে তো আমিই ছুটি, তুমি তো সারাদিন বসেই থাকো বাড়িতে। সোহা মুখ ফুলিয়ে ঈশানের দিকে তাকাতেই ঈশান হেসে বলে, আচ্ছা শান, এবার থাম, আমি নার্সকে বলছি এসে সোহার খাবার সার্ভ করে দিয়ে যাবে। ঈশান চলে যেতেই শান সোহার পাশে বসলো। শান্ত গলায় বলল, এখন কেমন লাগছে? ব্যথা করছে আর? সোহা কোনা চোখে শানের দিকে তাকিয়ে বলল, না, ব্যথা নেই, ভালো আছি এখন আগের থেকে। শান মুচকি হাসল। সোহা পূর্ণ দৃষ্টিতে মুগ্ধ চোখে শানের মুচকি হাসির দিকে তাকিয়ে থাকে। শানের এই অমায়িক হাসিটা মারাত্মক সুন্দর, যা বলে বোঝানো মুশকিল। শান সোহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে পড়ল, এভাবে কি দেখছেন মিস বাদর? সোহা চড়ে চড়ে মাথা নেড়ে কিছু না বোঝালো। নার্স এসে খাবার সার্ভ করে দিয়ে যেতেই সোহা মনের সুখে খেতে থাকে। শান তাকিয়ে তাকিয়ে সোহাকে দেখতে থাকে। সকালের পর আর খাওয়ার সুযোগ পায়নি মেয়েটা। খিদে লাগারই কথা। খাওয়া শেষ হতেই শান ঈশানকে বলে সোহাকে নিয়ে বেরিয়ে গেল। সোহার চোখে ঘুম না থাকলেও বাতাসের এত গতিতে চোখে আবারও ঘুম এসে ধরা দেয়। সিটে মাথা এলিয়ে ঘুমিয়ে পড়ল। শান চোখ ভরে সোহাকে দেখতে থাকে। বাড়ির সামনে গাড়ি থামিয়ে শান সোহার দিকে এগিয়ে গেল। সোহার গালে হাত রেখে সোহার কপালে ঠোঁট ছুঁয়ে দিল গভীরভাবে। সোহার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে সোহার থেকে দূরে সরে বসে। ঘুমের মাঝেই শানের ছোঁয়ায় বেশ কয়েকবার কেঁপে উঠেছে। তা খেয়াল করে শান মুচকি হাসি দিল। দুইবার সোহাকে ধীরে ধীরে ডাকতেই সোহার ঘুম আলগা হয়ে আসে। সোহা ঘুম ঘুম চোখে শানের দিকে একবার তাকিয়ে আবার বাড়ির দিকে তাকালো। দুজন বাড়িতে ঢুকতেই রিয়ানা রহমান আর সিমি এগিয়ে আসে হন্তদন্ত হয়ে। সিমি চিন্তিত হয়ে বলে, ঠিক আছিস তুই? ইতিমাত্রই ফোন করে আমাদের জানালো সব, কত চিন্তা হচ্ছিল। সোহা হেসে বলে, আমি ঠিক আছি, চিন্তা করো না তো। রিয়ানা রহমান শানের হাত ধরে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ দেব বাবা, বুঝতে পারছি না। মেয়েটা দুইবার বিপদে পড়লো, প্রত্যেকবার তুমি পাশে ছিলে, সুন্দর করে সব সামলে নিয়েছো। শান স্মিত হেসে বলে, ধন্যবাদের কিছু নেই আন্টি, আজকে পুরো দিন সোহা আমার দায়িত্বেই ছিল। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, তাও তো আজকে অঘটন ঘটে গেল, কিছু করতে পারিনি। সিমি সোহাকে জড়িয়ে ধরে বলে, তুমি তো এসব কিছু করনি, তুমি কেন গিল্টি ফিল করছো? সেদিন তুমি ছিলে বলেই সোহা এখনো সুস্থ আছে। শান বলল, ভাবি রাখো না সেদিনের কথা, বারবার সেই কথা তুলে কি হবে? তাও ঠিক। আচ্ছা তুমি বসো, আমি আসছি। শান মাথা নেড়ে বলে, না, আজ যাচ্ছি আমি। তুমি কবে যাবে বাড়িতে? সোহা সিমির কাঁধে মাথা রেখে বলে, নিয়ে যান, আমার বাড়িতে এসে আমার জায়গা বসাচ্ছে।
সিমি সোহার মাথায় গাঁটটা মারলে সোহা মুখ ফুলিয়ে নেয়। শান হেসে দিল সোহাকে দেখে। ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পেল শাহজাহান বেগম কফি নিয়ে বসে আছেন। শান টাওয়াল রেখে এগিয়ে আসলো, মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঘন্টা খানেক আগেই এসেছে বাড়িতে, এসেও ফ্রেশ হতে ঢুকেছে। শাহানাজ বেগম শানের ভেজা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সোহা কেমন আছে এখন? শান চোখ বন্ধ করে বলে, হ্যাঁ ভালো এখন। শাহানাজ বেগম কফির মগটা হাতে নিয়ে বলল, কফিটা খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে, পরে মাথা ব্যথা কমবে না। সময় লাগিয়ে শান আলসেমি ভেঙে আবারও উঠে বসলো। কফিটা নিয়ে তাতে চুমুক দিল। শাহানাজ বেগম শানের দিকে তাকিয়ে রয়েছে, তার কথাগুলো এখনই বলবে কিনা সেটা ভাবছে। শাহানাজ বেগমের মনের কথা হয়তো না বলার পরও বুঝতে পেরেছে শান, তাই বলল, কি বলবে বলো না। শাহানাজ বেগম গলা ঝেড়ে নিল। শাহানাজ বেগমের মনের কথা হয়তো না বলার পরও বুঝতে পেরেছে শান, তাই বলল, কি বলবে বলো না। শাহানাজ বেগম গলা ছেড়ে দিল। শান কফিতে আরো কয়েকটা চুমুক দিয়ে কিছুটা শেষ করলো। তুই সোহাকে পছন্দ করিস? শানের গলায় আধ গিলন্ত কফি আটকে গেল। শাহানাজ বেগম উত্তরের আশায় অধীর আগ্রহে চেয়ে আছেন শানের পানে। শান কোনো রকমে কফিটা গিলল, ঢোক গিলে বলল, অপছন্দ করার কি আছে। শাহানাজ বেগম শানের কথা ঘোরানোর ব্যাপারটা বুঝতে পেরে বলল, শান, আমি কি বলছি ভালো করে বুঝতে পারছিস তুই। শান দৃষ্টি লুকিয়ে বলল, মা কি বলছো এসব? আমি কেন ওকে? শাহানাজ বেগম শানের কথার মাঝপথে থামিয়ে বলে ওঠে, আমাকে মিথ্যা বলার চেষ্টা করবি না শান, আমি সব জানি। শান চমকালো দৃষ্টিতে তাকালো শাহানাজ বেগমের দিকে। শাহানাজ বেগমের শান্ত দৃষ্টি, মনে মনে তার মেলা বসেছে। শানকে চমকে দিতে তার ভালোই লাগছে। শাহানাজ বেগম ভ্রু কুঁচকে বলল,